সবাইকে একটু মনে রাখতে হবে। অর্থাৎ স্ট্রাকচার কেমন হবে? সাবজেক্ট প্লাস মেক। দেখেন, অনেকেই প্রশ্ন করেছিলেন যে স্যার এখানে মেকের বদলে হেল্প, হেল্পের জায়গায় গেট, গেটের জায়গায় কজ ব্যবহার করা যাবে কিনা। কিন্তু এখানে এক্সাক্ট কিছু নিয়ম, এখানে এক্সাক্ট কিছু কারণ উল্লেখ করা রয়েছে। অবজেক্টকে দিয়ে জোর করিয়ে কোনো কাজ যখন সম্পন্ন করব, অর্থাৎ নিজের ইচ্ছা বা তার ইচ্ছার বিরুদ্ধে যখন আমরা কাজটি সম্পন্ন করাবো, তখন আমাদের মেক এর ব্যবহার করতে হবে, মেক। আর যখন আমরা পাস্ট টেন্স করব, তখন মেকের জায়গায় আপনারা অবশ্যই জানেন মেড হবে। তো এখানে মেকের ব্যবহার দিয়ে জোর করিয়ে কিভাবে আমরা কাজ সম্পন্ন করব? সাবজেক্ট প্লাস মেক প্লাস পার্সন অথবা থিং প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা আবার একটু দেখি। আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম। আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম। হেয়ার ইউ ক্যান সি, এখানে ভার্বটা একটু খেয়াল করবেন। আমি যেহেতু বলেছি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম, তো এই জায়গাটা কিন্তু ভার্বের ভি টু ফর্ম বা পাস্ট টেন্স আমাকে ব্যবহার করতে হবে। যদি আমি এমনটি বলতাম, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নি, তখন কি হয়? মেক হয়। কিন্তু যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, এখানে আমার ভার্ব পাস্ট হবে, অর্থাৎ আই মেক হবে না, আই মেড হিম ডু দা ওয়ার্ক। অনেকেরই প্রশ্ন ছিল এখানে যে স্যার এখানে আমরা মেক এর রিপ্লেস করে আমরা হেল্প বা গেট বা কজ আরো যে ভার্ব গুলো আছে এগুলো আমরা ব্যবহার করতে পারবো কিনা। কিন্তু এখানে আমার ডেফিনেশনে বলছে অবজেক্টকে দিয়ে জোর করিয়ে কোনো কাজ সম্পন্ন করা বোঝাতে মেক এর ব্যবহার করতে হবে। আই মেড হিম ডু দা ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম। শিক্ষক ছাত্রদের দিয়ে লিখিয়ে নেয়। বিষয়টা ভালো করে একটু নিতে হবে। শিক্ষক ছাত্রদের দিয়ে লিখিয়ে নেয়। দ্য টিচার মেক্স দ্য স্টুডেন্ট, দ্য টিচার মেক্স দ্য স্টুডেন্টস রাইট। অর্থাৎ শিক্ষক ছাত্রদেরকে দিয়ে লিখিয়ে নেয়। এখানে মেক ব্যবহার করা হয়েছে কেন? কারণ শিক্ষক ছাত্রদের দিয়ে লিখিয়ে নেয়, এটা প্রেজেন্ট টেন্সের ভিতরে রয়েছে। আর আগের যে সেন্টেন্সটি আমি বলেছি, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম, এটি পাস্ট টেন্সের ভিতরে। তো এখানে মেড, অর্থাৎ অবজেক্টকে দিয়ে জোর করিয়ে কোনো কাজ সম্পন্ন করা বোঝাতে আমরা মেক এর ব্যবহার, আমরা কিসের ব্যবহার করব? মেক এর ব্যবহার। রিয়েল পজিটিভ মুড এন্ড পজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট, নিশ্চয়ই আপনাদের এখানে ব্যাখ্যা আমি যা দিয়েছিলাম অবশ্যই মনে আছে। আমি যদি বলি লার্ন মানে হচ্ছে শেখা বা শিক্ষা করা, এর ডিরেক্ট কিন্তু একটি পজিটিভ মুড রয়েছে, টিচ। ইট মানে খাওয়া, এখান থেকে আমরা বলতে পারি ফিড। তারপর রয়েছে যেমন সি মানে দেখা, এখান থেকে আমরা ডিরেক্ট পজিটিভ আনতে পারি শো, অর্থাৎ দেখানো। কিন্তু এই সকল জায়গায় যদি ডিরেক্ট প্যাসিভের বদলে আমরা যখন পজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট করব, তখন আমরা ঠিক এই নিয়মগুলো করব। কিভাবে? মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প, এই ভার্ব গুলা ব্যবহার করে আমরা পজিটিভ করবো অ্যাসিস্ট্যান্ট। তো আমরা এখন এখানে মেক এর ব্যবহার দেখলাম। কিসের ব্যবহার দেখলাম বলেন তো? মেক এর ব্যবহার দেখেছি। এই মেক এর ব্যবহারের পর আমরা অন্য যে ব্যবহারগুলো দেখব, সেই ব্যবহারগুলো একটু ধারাবাহিকভাবে আপনারা সবাই একটু খেয়াল করবেন। এখানে প্রত্যেকটা ভার, প্রত্যেকটা লেসন কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো যদি আপনারা ভালোভাবে নিতে পারেন, পজিটিভ ভার্ব সম্পর্কে আপনাদের কারো কোনো সমস্যা থাকবে না। পজিটিভ ভার্ব যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন, ইংলিশে, স্পোকেন ইংলিশে আপনার কোথাও কোনো জড়তা থাকবে না। এমন আমরা অনেক জায়গায় বেঁধে যাই। শুক্রবারে আমরা যখন সেলুনে চুল ছাটাতে যাই, তখন আমি বাসায় এসে বলতে পারি যে আমি তাকে দিয়ে আমার চুল কাটিয়েছি। এই বাক্যগুলো আপনারা কিভাবে করবেন দেখেন। টেন্স বাদেও কিন্তু আমাদের অনেক কিছু জানার আছে, বোঝার আছে, শেখার আছে। আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক, আই ডু দা ওয়ার্ক। কিন্তু যখন বলবো আমি কাজটি করতে পারি, তখন এখানে আপনাকে মডাল সেমি মডালের ব্যবহার না জানলে এই ধরনের বাক্যগুলো করা যাবে না। সো এখানে গেট এর ব্যবহার আমরা শিখবো। মেকের পর আমরা কিসের ব্যবহার শিখবো? মেকের পর আমরা গেট এর ব্যবহার দেখব। একটু কম জোর প্রয়োগ করে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া বোঝাতে গেট এর ব্যবহার করা। আপনাদের অনেকের এখানে কোশ্চেন ছিল গতকালকে যে স্যার এইখানে আপনি লিখেছেন আই মেড হিম ডু দা ওয়ার্ক, এইখানে যদি আমি এমনটি করি আই হেল্প হিম ডু দা ওয়ার্ক, আই
ওয়াজ হিম ডু দা ওয়ার্ক, অথবা এখানে আমরা যে ভার্ব গুলা পেয়েছি, অর্থাৎ এই যে গেট, হ্যাভ, লেট, হেল্প, এগুলোর যে কোনো একটি ব্যবহার করলে হবে কিনা। কিন্তু এখানের রাইট অ্যান্সারটা হচ্ছে জোর প্রয়োগ করে কাউকে অবজেক্টকে দিয়ে যখন কিছু করানো হবে তখন মেক এর ব্যবহার করতে হবে। গেট এর ব্যবহারটা আমরা কোন জায়গায় করব? দেখেন, গেট এর ব্যবহারটা আমরা করব একটু কম জোর প্রয়োগ করে, কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া বোঝাতে গেট ভার্বের ব্যবহার। কিসের ব্যবহার করা হয়? গেট ভার্বের ব্যবহার। গেট যখন অ্যাসিস্ট্যান্ট পজিটিভ হিসাবে বসবে তখন দুটো স্ট্রাকচার হয়ে যাবে। আর ইউ ক্যান সি, জাস্ট অন মিনিট। ওকে, তো এখানে গেট প্লাস পারসন প্লাস ইনফিনিটিভ অর্থাৎ টু যুক্ত ভার্ব, আরেকটি আছে গেট প্লাস থিং, বস্তু প্লাস পাস্ট পার্টিসিপল। আমরা বিষয়টা খুব ভালোভাবে দেখবো, কিন্তু এখানে দুইটা স্ট্রাকচার কি কি বলেছে। গেট প্লাস পারসন প্লাস ইনফিনিটিভ অর্থাৎ টু যুক্ত ভার্ব, আর দ্বিতীয় অপশনে রয়েছে গেট প্লাস থিং অর্থাৎ বস্তু প্লাস পাস্ট পার্টিসিপল। কিভাবে হচ্ছে? আই গেট দ্য বয় টু ওয়াশ মাই ক্লথ, আই গেট দ্য বয় টু ওয়াশ মাই ক্লথস, আমি ছেলেটাকে দিয়ে আমার কাপড় ধোয়ালাম। তো আরেকটি কি রয়েছে এখানে, গেট এর পরে দা বয় ব্যক্তিবাচক অবজেক্ট থাকার কারণে এখানে টু যুক্ত ভি অন হয়েছে, অর্থাৎ দেখেন টু ওয়াশ, টু ওয়াশ। আর ইউ ক্যান সি, আমি একটু হাইলাইট করে দিই গ্রিন কালারে। তো পরবর্তীতে কি বলছে? আই গট মাই মোবাইল রিপেয়ার্ড, আই গট মাই মোবাইল রিপেয়ার্ড বাই দ্য মেকানিক, অর্থাৎ আমি মেকানিককে দিয়ে আমার মোবাইলটি মেরামত করিয়ে নিলাম। আই গট মাই মোবাইল। তো এখানে আমার ডেফিনেশনের জায়গায় কি বলেছে? গেট যখন অ্যাসিস্ট্যান্ট পজিটিভ হিসাবে বসবে তখন দুইটা স্ট্রাকচার হবে। যদি অবজেক্টের স্থানে ব্যক্তি থাকে তাহলে তারপরে টু প্লাস ভি অন বসবে। একটু এই জায়গাটা ভালো করে খেয়াল করবেন। অবজেক্টের পরে যদি ব্যক্তি থাকে তাহলে টু যুক্ত ভার্ব বসবে, এবং যদি বস্তু থাকে তাহলে ভি থ্রি বসবে। বস্তু থাকলে কি বসবে? ভি থ্রি। দেখেন, আই গট মাই, এখানে রয়েছে আই গট দা বয় টু ওয়াশ মাই ক্লথস, অর্থাৎ টু যুক্ত ভি ওয়ান বসেছে, ওয়াশ এর আগে টু বসেছে। আর যখন আই গট মাই মোবাইল, এখানে বয় ছিল হচ্ছে প্রাণীবাচক, অর্থাৎ আমাকে এখানে বলেছে যদি অবজেক্টের স্থানে ব্যক্তি থাকে তাহলে টু যুক্ত ভি ওয়ান, আর যদি বস্তু থাকে তাহলে ভি থ্রি বসবে। যেমন আই গট মাই মোবাইল রিপেয়ার্ড, দেখেন এই রিপেয়ার্ডটা কোথা থেকে এসেছে? রিপেয়ার থেকে, তার ভি থ্রি হচ্ছে রিপেয়ার্ড। তাই এখানে এই কথাটা বলেছে যে যদি অবজেক্টের স্থানে ব্যক্তি থাকে তাহলে টু যুক্ত ভি ওয়ান বসবে, এবং যদি বস্তু থাকে তাহলে ভি থ্রি বসবে। তাহলে কি বলবে? ভি থ্রি। আমি মেকানিককে দিয়ে মোবাইলটি মেরামত করিয়ে নিলাম, আমি মেকানিককে দিয়ে মোবাইলটি মেরামত করিয়ে নিলাম। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, এই জায়গাটা ভালো করে খেয়াল করবেন। আমি মেকানিককে দিয়ে মোবাইলটা মেরামত করিয়ে নিলাম। আই গট মাই মোবাইল রিপেয়ার্ড বাই দ্য মেকানিক। আমি চাই বাড়িটাকে শীতের আগে রং করাতে, আমি নিজে রং করব না, এখানে রং করা মিস্ত্রি দিয়ে আমি রং করাতে চাই। তো কি বলছে? আমি চাই বাড়িটাকে শীতকাল আসার আগে রং করাতে। আই ওয়ান্ট টু গেট দ্য হাউস পেইন্টেড বিফোর উইন্টার। দেখেন এইখানে আই গট, আই ওয়ান্ট টু গেট, আমি পেতে চাই দা হাউস, এই দা হাউস কি বস্তু না? তখন এখানে যে ভার্বটি বসবে এটি কিন্তু ভি থ্রি বসবে। যদি অবজেক্টের স্থানে ব্যক্তি থাকে তাহলে এরপর টু যুক্ত ভি অন, এবং বস্তু থাকলে ভি থ্রি বসবে। বস্তু থাকলে কি থ্রি বসবে বলেন তো? ভি থ্রি বসবে। এই জায়গাটা আমি যা কিছু পড়ালাম আপনাদের, যা কিছু এতক্ষণ ধরে বুঝালাম, আপনারা কি আমার কথা শুনতে পারছেন? স্ক্রিন দেখতে পারছেন? হ্যাঁ, এটা হচ্ছে ইনফিনিটিভ এর ব্যবহার এখানে। ইনফিনিটিভ দিয়ে আমরা এই বাক্যটা, অর্থাৎ টু যুক্ত ইনফিনিটিভ, যেমন আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, আই ওয়ান্ট টু সি, আমি দেখতে চাই। অর্থাৎ এখানে বলছে যে টু যুক্ত ভি অন বসবে, টু যুক্ত ভি অন, অর্থাৎ এখানে যদি ব্যক্তি থাকে তাহলে ভার্বের আগে টু বসিয়ে ইনফিনিটিভ করিয়ে নিতে হবে। আর যদি বস্তু থাকে ওই যে ভার্বটি থাকবে ওই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম, অথবা আমরা যেটাকে বলি ভি থ্রি ফর্ম বসাতে হবে। আপনাদের কোশ্চেন থাকলে আগে আমি একটু পড়িয়ে নিই, তারপরে কোশ্চেন গুলো অবশ্যই নিই। এখানে কি বলছে? আই ওয়ান্ট টু গেট দ্য হাউস পেইন্টেড। দেখেন এখানে হাউস হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, এজন্য এখানে পেইন্টেড ভি থ্রি বসেছে।
আর যদি এখানে প্রাণীবাচক থাকতো তাহলে কিন্তু এখানে টু যুক্ত ইনফিনিটিভ হতো। গেট এর পর মোবাইল বা হাউস জড় বস্তু, এই জন্য ভার্বের পরে পাস্ট পার্টিসিপল করতে হয়েছে। ভার্বের পরে কি করতে হয়েছে বলেন তো? পাস্ট পার্টিসিপল করতে হয়েছে। হ্যাভ এর ব্যবহারটা আমরা একটু দেখবো। কিসের ব্যবহার দেখবো? হ্যাভ এর ব্যবহার। আজকে কে জানি একটু আগে বলেছিলেন যে স্যার এই পজিটিভ ভার্বে হ্যাভ এর ব্যবহারটা একটু ভালো করে যাবেন। তো এই হ্যাভ এর ব্যবহারটা আমরা একটু দেখবো। হ্যাভ এর ব্যবহার দিয়ে তারা তাদের লয়ার বা মানে যে উকিল, লয়ারকে দিয়ে তাদের উইল পরিবর্তন করিয়েছে। রিনা রিতাকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়ে নিও। রিনা রিতাকে দিয়ে রুমটা পরিষ্কার করে নিও, এমনটি। তাহলে কি হবে? রিনা, নিও না, এটা নিল হবে। তাহলে পাস্ট টেন্সে রিনা হ্যাড রিতা ক্লিন দা রুম। তারা তাদের লয়ার দিয়ে, অর্থাৎ উকিল দিয়ে তাদের উইল পরিবর্তন করিয়েছে। দে হ্যাড দেয়ার লয়ার চেঞ্জ দেয়ার উইলস। এখানে আমাদের একটু খেয়াল করতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পার্সন প্লাস ভি অন। সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পার্সন প্লাস ভি অন, এই জায়গাটা আমরা একটু খেয়াল করি। এখানে যেহেতু একটি পাস্ট টেন্স দিয়ে করা আছে, দেখেন, রিনা রিতাকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়ে নিল। তো এখানে হ্যাভটা থাকবে না, রিনা হ্যাড রিতা। কেন হলো? কারণ আমার বাক্যটা পাস্ট টেন্সে আছে। তো সাবজেক্ট প্লাস হ্যাভ, আর যদি পাস্ট টেন্সে হয়ে যায়, হ্যাভ এর জায়গায় ভার্ব পরিবর্তন করে হ্যাড করতে হবে। তাহলে এখানে কি হলো? রিনা হচ্ছে সাবজেক্ট, তো পাস্ট টেন্সে বাক্য আমরা হ্যাড করলাম। দেন আবার পার্সন বসেছে রিতা, তারপরে দেখেন বি ওয়ান বসেছে ক্লিন, আর তারপরে এক্সটেনশন দা রুম। এই জায়গাটা ভালো করে খেয়াল করেন, আমি একটু গ্রিন কালারে হাইলাইট করে দেই। কি বলছে? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পার্সন। তো এখানে সাবজেক্ট হচ্ছে কি? এখানে সাবজেক্ট হচ্ছে রিনা। তারপরে হ্যাভ, অর্থাৎ বাক্যটা পাস্ট টেন্স, এখানে হ্যাড হলো। রিনা রিতাকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়ে নিল। রিনা হ্যাড রিতা, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পার্সন। তো রিনা হ্যাড রিতা পার্সন, তারপর কি বসছে? ভি অন ক্লিন। ক্লিন হচ্ছে এখানে ভি অন ফর্ম, আর তারপর এক্সটেনশন দা রুম। দে হ্যাড দেয়ার লয়ার চেঞ্জ দেয়ার উইলস। সেম নিয়ম। এখানে কি বলছে? স্ট্রাকচারে শুধু মেক, হ্যাভ, গেট, হেল্প আছে দেখেই যে শুধু এই শব্দগুলো বসবে এমন নয়। টেন্স ভেদে এই সকল ভার্বের যে কোনো রূপ বসতে পারে, যেমনটি এখানে করা হয়েছে। কিভাবে হয়েছে? এই যে রিনা হ্যাভ, তো এখানে আমরা সাবজেক্টে কি বলেছি? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পার্সন প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। তো এখানে কি বসলো? এখানে হ্যাভ এর জায়গায় হ্যাড বসে গেল। কি বসে গেল? হ্যাড। রিনা হ্যাড রিতা ক্লিন দা রুম। রিনা হ্যাড রিতা ক্লিন দা রুম। তো এই বিষয়টা, এই জায়গাটা, এই নোটটা আপনারা সবাই একটু ভালো করে ফলো করেন। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে, জাস্ট ওয়েট। সো এখানে বলা হয়েছে স্ট্রাকচারে শুধু মেক, হ্যাভ, গেট, হেল্প আছে দেখেই যে শুধু এই শব্দগুলো বসবে এমনটি না। টেন্স ভেদে আপনারা এই যে মেক, হ্যাভ, লেট, গেট, হেল্প, এই শব্দগুলা আমরা টেন্স অনুসারে চেঞ্জ করতে পারবো। যদি পাস্ট টেন্স হয়, হ্যাভ দিব না, হ্যাড ব্যবহার করব। যদি মেক এর পাস্ট করা লাগে, আমরা মেড ব্যবহার করব। উপরে কিছু আমরা স্ট্রাকচার দেখে এসেছি। হেল্প থেকে আমরা হেল্প আনতে পারি, গেট থেকে গট আনতে পারি। অর্থাৎ আমাদের যেভাবে বসালে ঠিক বিষয়টা কমপ্লিট হয়, আমরাও কিন্তু এখানে ঠিক সেভাবেই বসাবো। লেট এর ব্যবহার দেখেন, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস লেট প্লাস পার্সন অথবা থিং প্লাস মেইন ভার্ব। আমরা একটু দেখে আসি। অমিত তাকে সেখানে যেতে দেয়। সে চিঠিটা আমার দ্বারা লেখার জন্য ছেড়ে দিল। সে চিঠিটা আমার দ্বারা লেখার জন্য ছেড়ে দিল। তাকে সেখানে যেতে দেওয়া হোক। অর্থাৎ এই জায়গাটায় আমরা সাবজেক্ট প্লাস লেট, তারপর পার্সন অথবা থিং যে কোনো একটি বসবে, প্লাস মেইন ভার্ব বসবে। হি লেট দ্য লেটার রাইট বাই মি। রাইট বাই মি। আই লেট হিম গো দেওয়ার। আই লেট হিম গো দেয়ার। আমি তাকে সেখানে যেতে দেই। আই লেট হিম গো দেয়ার। অর্থাৎ এখানে স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস লেট প্লাস পার্সন অথবা থিং প্লাস মেইন ভার্ব। দেন হেল্পের ব্যবহারটা নিয়ে আমরা এখন একটু শিখবো। হেল্পের ব্যবহারটা আমরা কি কিভাবে করব।
আপনারা যারা এখানে ক্লাস করছেন আমার এই বিষয়গুলো খুব একটু উম, গুরুত্ব সহকারে, খুব মনোযোগ সহকারে দেখবেন। দেখবেন এই বিষয়গুলো নিয়ে আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন, কারো কোথাও কোনো জড়তা থাকবে না। আমাদের কিছু এক্সারসাইজ রয়েছে, আমরা এখন এগুলো সলভ করব, পরবর্তীতে বাসায় আপনারা এগুলো হোম টাস্ক হিসেবে নিবেন। হেল্পের ব্যবহার, কিসের ব্যবহার বলেন তো? হেল্পের ব্যবহার। হেল্পের ব্যবহার কোথায় থাকবে? যেমন, আমার মা ব্যবসাটি ভালোভাবে চালাতে সাহায্য করে। আমার শিক্ষক আমাকে চাকরিটা পেতে সাহায্য করলো। সাহায্য করলো। তো এই বাক্যগুলো আমরা হেল্পের ব্যবহার দিয়ে করব। তখন স্ট্রাকচার কি হবে? মাই টিচার helped me to get the job. My teacher helped me to get the job. অর্থাৎ সাবজেক্ট প্লাস হেল্প প্লাস পার্সন প্লাস ভি ওয়ান অথবা ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন, এই জায়গাটা একটু খেয়াল, সবাই খেয়াল করবেন। এখানে আমি কি বলছি? সাবজেক্ট প্লাস হেল্প। তো এখানে সাবজেক্ট কি বসেছে? মাই টিচার। তারপর কি বসেছে? হেল্প। কিন্তু এখানে হেল্প কেন বসালাম? ওই যে বলেছি টেন্স অনুসারে আমার এখানে ভার্বের পরিবর্তন করতে হবে। দেখেন এই জায়গাটা এখানে আমি ভি টু হেল্প থেকে হেল্প টেনেছি। আমার শিক্ষক আমাকে চাকরিটা পেতে সাহায্য করলো। আমার শিক্ষক আমাকে চাকরিটা পেতে সাহায্য করলো। সো মাই টিচার হেল্পড। যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, এখানে আমি হেল্প ব্যবহার করব না। হেল্পের পরে আমি ইডি যোগ করে ওটি আমি ভি টু করে নিলাম। মাই টিচার হেল্পড মি, মাই টিচার হেল্পড মি টু গেট দ্য জব। টু গেট দ্য জব। অর্থাৎ এখানে ভি অন অথবা ইনফিনিটিভ, এখানে মাই টিচার হেল্পড মি গেট দ্য জব দিলেও হবে, অথবা মাই টিচার হেল্প মি টু গেট দ্য জব। স্ট্রাকচারটা একটু ভালো করে খেয়াল করতে পারবেন। আর ইউ ক্যান সি সাবজেক্ট, এখানে সাবজেক্ট মাই টিচার প্লাস হেল্প বসেছে, অর্থাৎ পাস্ট টেন্সের কারণে হেল্প হয়েছে। তারপরে এখানে পার্সন বসেছে মি, তারপর গেট অথবা টু গেট যে কোনো একটি দিতে হবে, প্লাস এক্সটেনশন দিতে হবে। আবার একটু খেয়াল করেন, মাই টিচার এতটুকু হচ্ছে স্ট্রাকচার, পরবর্তীতে হেল্পের ভি টু হেল্প বসেছে, পরে পার্সন বসেছে হচ্ছে মি, দেন এখানে শুধু সিঙ্গেল ভার্ব দিতে পারেন গেট, অথবা যদি এখানে ইনফিনিটিভ করতে চান তাহলে টু গেট প্লাস এক্সটেনশন। অর্থাৎ সেন্টেন্সটা কি দাঁড়ালো? মাই টিচার হেল্পড মি টু গেট দ্য জব, অথবা মাই টিচার হেল্পড মি গেট দ্য জব। এই জায়গাটা কি আপনারা বুঝতে পারছেন? এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, এই পজিটিভ ভার্বটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি বিভিন্ন এক্সাম, আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের এই এখান থেকে প্রায় কোশ্চেন হয়ে থাকে, এবং এটা আমাদের ডে টু ডে লাইফে আমরা ব্যবহার করি। যেমন আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম, আমার শিক্ষক আমাকে চাকরিটা পেতে সাহায্য করলো, এই ধরনের বাক্য আমরা কিন্তু এই হেল্প এর ব্যবহার নিয়ে হেল্প পাবো। হেল্পের ব্যবহার থেকে আমরা হেল্প পাবো। মাই মাদার হেল্পড মি টু রান আর রান মাই বিজনেস ওয়েল। আমার মা আমার ব্যবসাটা আমাকে ভালোভাবে চালাতে সাহায্য করেছিল। মাই মাদার হেল্পড, দেখেন এখানে বাংলাটা যদিও একটু ভুল আছে, এখানে হেল্পড, মাই মাদার হেল্পড, আমার মা আমাকে সাহায্য করেছিল। টু রান মানে চালিয়ে নিতে, অথবা রান বাই, রান মাই বিজনেস ওয়েল। মাই মাদার হেল্পড টু রান মাই বিজনেস ওয়েল। আমার শিক্ষক আমাকে চাকরিটা পেতে সাহায্য করলো। মাই টিচার, মাই টিচার হেল্পড মি টু গেট দ্য জব। আচ্ছা, এবার নিজে নিজে অনুবাদ করুন। এখানে আমরা প্রায় 15টা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই 15টা স্ট্রাকচার আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে। এই 15টা স্ট্রাকচার যারা জানবেন তারা খুব ভালোভাবে ইংরেজি শিখতে পারবেন। তো তার আগে এখানে আমি সামান্য একটি কথা বলে রাখি, আপনারা অনেকেই একটু স্ক্রিনটা দেখবেন, সবাই একটু ভালোভাবে খেয়াল করেন। এখানে দেখেন আমি আপনাদের সামনে স্যারের যে বইটা, কত সুন্দর করে স্যার বইটা ডিজাইন করেছে। বইটা আমি আপনাদের একটু দেখাই। দেখেন লেখা রয়েছে স্পোকেন ইংলিশ শেখার নতুন কৌশল এবং অভিনব পদ্ধতি সম্বলিত। আমি আপনাদের এতক্ষণ পজিটিভ ভার্বের যে ক্লাসটা নিলাম, স্যারের এই বইতে হুবহু আপনারা এই ক্লাসটা পেয়ে যাবেন। এবং নট অনলি পজিটিভ ভার্ব, অল দ্য আইটেমস অফ গ্রামার, ইংলিশ গ্রামার, আপনারা কথা বলার জন্য যতটুকু আপনাদের প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন। স্পিক ইংলিশ উইথ সোনামুখ যে বইটা, সোহাগ স্যার অনেক পরিশ্রম করে, অনেক মেধা খাটিয়ে এখানে বইটা অ্যারেঞ্জ করেছে, এবং এই বইটা আমি নিজেও পড়েছি। ছেলে মেয়েদেরকে আমি কিনতে উৎসাহিত করব। আপনারা এখানে বেশিরভাগ স্টুডেন্ট বইটা অর্ডার করে নিয়ে ফেলেছেন, মুষ্টি কয়েক হয়তো বাদ আছেন। তো আপনারা বইটা এখনো নেননি, আপনাদের কাছে আমার
একটু বিশেষভাবে অনুরোধ থাকবে বইটা নিয়ে একটু পড়ে দেখবেন। একটা বই আপনার জীবনের একটা মস্ত বড় একটা সম্পদ। একটা বই আপনার জীবনে মস্ত বড় একটা সম্পদ। এই বইটা কভার পেজটা এখানে একটু দেখতে পারেন, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, ফুল কোর্স অফ লার্নিং ইংলিশ। এখানে আপনি কি কি পেতে পারেন? বেসিক গ্রামার, ইংলিশ প্রোনাউন্সিয়েশন, স্পোকেন ইংলিশ, ভোকাবুলারি, রিডিং প্র্যাকটিস, ফ্রি হ্যান্ড রাইটিং। এই ফ্রি হ্যান্ড রাইটিং এর জায়গাটা আমরা অনেকেই খুবই দুর্বল। এটা সোনামুখ পরিবার, অর্থাৎ এটা পরে একসময় বলবো ওয়াসেকালী শিক্ষা প্রকল্প আমাদের খুলনাতে, ওখানে একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার এই সংগঠনটি পরিচালনা করেন। এবং ওই বইয়ের লভ্যাংশ সম্পূর্ণ টাকাটা গরিব মেধাবী যেসব ছাত্রছাত্রী রয়েছে তাদের কল্যাণে এই টাকাগুলো ব্যয় করা হয়। এবং এই বইটার সর্বশেষ যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে, এখানে এত সহজ সরল সাবলীল ভাবে, আমি কোনো বইতে ইংলিশ গ্রামার এত সহজে যে বোঝানো যায়, আসলে আমি হলপ করে বলতে পারি আমি এইভাবে কোনো বইতে পড়িনি। আমি অনেক বই পড়েছি বললে অহংকার করে বলা হয়, আমি কিছু কিছু বই পড়েছি। আমি রেনান মার্টিন, নেসফিল, কিলিস্টোফেলস, ব্যারন স্টোফেলস, অনেক বই পড়েছি। তো এই বইগুলাতে যেভাবে লেখা, স্যার কিন্তু ওই ডুবুরি যেমন সমুদ্রের ভিতরে ডুব দিয়ে মণিমুক্তা তুলে নিয়ে আসে, এখানেও আপনাদের জন্য কিন্তু যা কিছু জীবনে ভালো পেয়েছেন ইংলিশ গ্রামার সম্পর্কে, উনি খাতায় টুকে রাখতেন, ডায়েরিতে লিখে রাখতেন, কম্পিউটারে সেভ করে রাখতেন। তো সবকিছুর সম্মিলিত ভাবে নিজের কঠোর প্রচেষ্টা প্রয়াসের মাধ্যমে এই বইটা কিন্তু স্যার প্রেসে দিয়ে আপনাদের হাতে তুলে দিতে পারছে। তো এই বইটা আপনারা যারা নিতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, স্যারের নাম্বার, বা যে কোনো ভাবে হোয়াটসঅ্যাপে নক করলেও হবে, আপনারা বইটি নিবেন। আমি এই কথাগুলো কেন বললাম, এখানে আজকে যে আমি পজিটিভ ভার্বটা পড়ালাম, এই পজিটিভ ভার্বের হুবহু সব আপনারা এখানে পেয়ে যাবেন। সো এখানে আমরা আরো কিছু বিষয় দেখবো আমাদের পজিটিভ ভার্ব সম্পর্কে। এখানে আমাদের কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজ গুলো আমরা একটু কথা বলবো। এবং এই এক্সারসাইজ আপনারা করবেন, এটা আপনাদের বাসায় হোম টাস্ক থাকবে। আমি তাকে দিয়ে কাজটি করাই, এই ধরনের বাক্য যখন আমাদের সামনে আসবে তখন আমরা কিভাবে করব। আমি তাকে দিয়ে কাজটি করাই, আমি কাজটি করি, তখন কি হবে? আই ডু দা ওয়ার্ক। আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক, কাজটি। কিন্তু যখন বলবো আমি তাকে দিয়ে কাজটি করাই, তখন কি হবে? আই মেক হিম ডু দা ওয়ার্ক। আই মেক হিম ডু দা ওয়ার্ক। বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করবেন। এগুলা কি? এগুলো সব পজিটিভ ভার্বের ব্যবহার। এগুলা কিন্তু সব পজিটিভ ভার্বের ব্যবহার। এই পজিটিভ ভার্ব না জানলে এই বিষয়গুলো আপনি কখনোই করতে পারবেন না, আপনি ক্লিয়ার করতে পারবেন না। আমি নাপিতকে দিয়ে আমি চুল কাটালাম, আমি দীপুকে দিয়ে কাজটি করতে বাধ্য করলাম। হ্যাঁ, ইউ ক্যান সি, এখানে একটু ভালোভাবে দেখেন, আমি নিজে কাজ করছি না, কাজটা কাকে দিয়ে করাচ্ছি? আমি দীপুকে দিয়ে কাজটি করাচ্ছি। আই মেড হিম দীপু দি জ্বর। আই মেড হিম দীপু দি জ্বর। তারপর কি রয়েছে? শিক্ষক ছাত্রকে দিয়ে লিখিয়ে নিল। শিক্ষক ছাত্রকে দিয়ে লিখিয়ে নিল। দ্য টিচার মেড দ্য স্টুডেন্ট রাইট। দ্য টিচার মেড দ্য স্টুডেন্ট রাইট। আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করতে দিব না, তিনি আমাকে ফোন ব্যবহার করতে দেননি। ম্যানেজার তাকে কাজ থেকে আগেই যেতে দিলেন। অফিসে জরুরি কাজ থাকা সত্ত্বেও ম্যানেজার কর্মীদের রাজনৈতিক সহিংসতার কারণে কাজ থেকে আগেই যেতে দিলেন। সে তুহিনকে দিয়ে অফিসের কাজ করিয়ে নেয়। দেখেন, সব কিন্তু আমার পজিটিভের ব্যবহার। আমি ডাক্তারকে দিয়ে আমার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিব। নিজের স্বাস্থ্য কি নিজে পরীক্ষা করা যায়? আপনারা একটু ভেবে দেখুন তো, পজিটিভ ভার্বটার ব্যবহার বাংলা ব্যাকরণ বলেন বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলেন, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের বাক্যগুলা, নিজের স্বাস্থ্য কি নিজে পরীক্ষা করানো যায়? যায় না। নিজের চুল কি কেউ নিজে কাটতে পারি? পারি না। ধোপাকে দিয়ে কাপড় ধুইয়ে নিব, দয়া করে কাউকে দিয়ে কাজটি করিয়ে নাও, আমি এখন মেকানিককে দিয়ে মোবাইলটি মেরামত করিয়ে নিলাম। এই ধরনের বাক্যগুলা কিন্তু আমি উপরে যে বিষয়গুলো আলোচনা করেছি আজকে, এই পজিটিভ ভার্বের ব্যবহার করে আপনাদেরকে অবশ্যই করতে হবে। তো এই পজিটিভ ভার্বের ব্যবহারটা আজকে মোটামুটি এই পর্যন্ত আপনাদের সামনে রাখতে চাচ্ছি। আমাদের ভয়েস চেঞ্জের আরো কিছু বিষয় একটু ইনকমপ্লিট ছিল, সেগুলো আজকে একটু কমপ্লিট করব। তো আমাকে কি শোনা যাচ্ছে? পজিটিভ ভার্ব মোটামুটি আপনারা একটা ধারণা পেয়েছেন? লেট মি নো দ্যাট। কালকে রেকর্ডিংটা কেন? আমি তো সকালেই আপলোড দিয়েছি, কি বলছেন আপনি? গ্রুপে দেখেন তো, আমার ভুল হইতে পারে, তারপর আমি আরেকবার চেক করবো, তবে সম্ভবত আমি দিয়েছি, আমি তো সকালেই দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তো আমি আরো একবার আপলোড দিব, আমি দেখে নিব, ঠিক আছে। তো আমি একটু বাদেই দিয়ে দিব, সমস্যা নেই, আপনারা পেয়ে যাবেন। তো এই পজিটিভ ভার্বের কোশ্চেন করার জন্য আমি সময় দিব, প্লিজ আরেকটু পড়াতে দেন।
কোশ্চেন গুলো একটু মনে ধরে রাখেন, একটু লিখে রাখেন, আমি কোশ্চেন করার জন্য আপনাদের জন্য যথেষ্ট টাইম দিই। তো এখানে আমরা পজিটিভ ভার্বটা এখানে মোটামুটি যেটুকু শিখলাম, আমরা সবাই বুঝতে পেরেছি যে পজিটিভ ভার্বটা কেমন কিভাবে করতে হয়। মনে রাখবেন পজিটিভ ভার্ব মেইনলি দু প্রকার, পজিটিভ ইন রিয়েল মুড, পজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড। আপনারা অনেক গ্রামার বই খুলে দেখবেন তো প্রথম দিকে এই বিষয়গুলো লেখা আছে কিনা, ওখানে লেখা রয়েছে পজিটিভ ভার্ব। এবার পজিটিভ ভার্ব কিভাবে কি করতে হবে, পজিটিভ ভার্ব এই বিষয়গুলো সামনে মূলত থাকে যে পজিটিভ ভার্ব কিভাবে, কিছু কিছু পজিটিভ ভার্বের উদাহরণ দেয়, তারপরে আরো লিখে দেয় যে যেসব ভার্বের পজিটিভ ভার্ব হয় না সেগুলোকে মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প এগুলো আনতে হবে। কিন্তু এই দেখেন এখানে স্যার কত সুন্দর করে অ্যারেঞ্জ করেছে। পজিটিভ ভার্ব দু প্রকার, পজিটিভ ইন রিয়েল মুড আর পজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড। তো তারপরে আমরা কিছু পজিটিভ ভার্ব দেখলাম। মেক এর ব্যবহার, মেক কোথায় ব্যবহার করা হয়, অবজেক্ট কে দিয়ে জোর করিয়ে কোনো কাজ সম্পন্ন করা বোঝাতে মেক ব্যবহার করা হয়। কি বলছে, অবজেক্ট কে দিয়ে জোর করিয়ে কোনো কাজ সম্পন্ন করা বোঝাতে মেক ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়, মেক। যখন টেন্সের পরিবর্তন করবেন তখন মেক এর জায়গায় মেড ব্যবহার করতে পারেন। গেট এর ব্যবহার আমরা কিভাবে করি, একটু কম জোর প্রয়োগ করে কাউকে দিয়ে যখন কোনো কাজ করানো হয় তখন গেটের ব্যবহার করি। গতকাল আপনাদের অনেকেই কোশ্চেন করেছিলেন এই জায়গাগুলোতে, আজকে আপনারা সব উত্তরগুলো কিন্তু ধাপে ধাপে পেয়ে গেছেন। হ্যাভ এর ব্যবহার আমরা কোথায় করব, হেল্প এর ব্যবহার আমরা কোথায় করব, লেট এর ব্যবহার আমরা কোথায় করব। আবার কিছু কিছু জায়গা আছে যেমন লেট মানে অনুমতি দেওয়ার ক্ষেত্রে লেট হিম খাম, লেট হিম গো, এই বিষয়গুলো কিন্তু আমরা পরবর্তীতে দেখে নিব। তো আপনাদের এখানে যে 15টি ট্রান্সলেশন দেওয়া আছে, আপনারা কাইন্ডলি এগুলো একটু করার চেষ্টা করবেন। যে যে পারবেন করবেন, আমার হোয়াটসঅ্যাপে দিবেন, আর না পারলে খাতায় লিখে রাখবেন, পরবর্তী ক্লাসে দেখে নিব। এবার আমরা আমাদের কিছু, জাস্ট ওয়েট এ মিনিট, আমরা ভয়েস চেঞ্জ দেখেছিলাম এবং এই ভয়েস চেঞ্জের কিছু ব্যবহার, ভয়েস চেঞ্জ সম্পর্কিত কিছু কোশ্চেন আমাদের ছিল, ভয়েস চেঞ্জের কিছু বিষয় আমাদের অসমাপ্ত ছিল, সেই জায়গা থেকে আমরা একটু শুরু করতে চাই। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটু ব্যবহারটা আমরা একটু দেখি, যদিও এটা কালকে মোটামুটি একটু বলেছিলাম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে করব, কিভাবে দেখবো, যেমন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের গঠন কি আছে, সাবজেক্ট প্লাস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা কিভাবে হচ্ছে, যেমন আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস। তো এইটার প্যাসিভ মুডে আমরা কি বলবো, রাইস অজ, রাইস অজ, ভালো করে একটু খেয়াল করবেন, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বিং প্লাস ভি থ্রি প্লাস সাবজেক্টের অবজেক্ট। কি বলছে, অবজেক্টের সাবজেক্ট আর সাবজেক্টের অবজেক্ট, এই জায়গাটা আমাদের প্রায় কিন্তু দ্বন্দ্ব বেঁধে যায় যে স্যার কোনটি সাবজেক্টের অবজেক্ট আর কোনটি অবজেক্টের সাবজেক্ট। এখানে একটু ভালো করে আমরা এই যদি বক্সটা দেখেছিলাম, এই বক্স যারা প্রথম থেকে ক্লাস করছেন, দেখেন এখানে সাবজেক্টিভ ফর্ম এবং ভয়েস চেঞ্জের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম সমূহ, ভয়েস চেঞ্জের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম সমূহ। আই, এটা সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হয়েছে মি। উই থেকে এসেছে আস, দে থেকে এসেছে দেম, হি থেকে এসেছে হিম। কারণ নাম থাকলে নো চেঞ্জ, অর্থাৎ নাম থাকলে নাম বসে যাবে। উই থাকলে আস, ইউ থাকলে দেয়ার ইজ নো চেঞ্জ, সি থাকলে হার, এবং ইট থাকলে ইট কিন্তু বসে যায়। তো এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ছিলাম, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি আছে, গঠন প্রণালী অ্যাক্টিভে থাকে সাবজেক্ট প্লাস অজয়ার প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পজিটিভ যেমন অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম অজয়ার প্লাস বিং প্লাস ভি থ্রি প্লাস সাবজেক্টের অবজেক্ট। এই যে অবজেক্টের সাবজেক্ট আর সাবজেক্টের অবজেক্ট। অ্যাক্টিভে যেমন আই ওয়াজ ইটিং রাইস, এখানে রাইস কি ছিল, অবজেক্ট, সেটি এখানে প্যাসিভ মোডে প্রথমে বসে, অর্থাৎ সাবজেক্টে রূপান্তরিত হয়ে যাবে। তারপর সাবজেক্ট অনুসারে ওয়াজ ওয়্যার বসবে। তো রাইস ওয়াজ, পরবর্তীতে আমার ওয়াজ ওয়্যারের পরে কি বসবে, বিং বসবে। আর ইউ ক্যান সি, আমি একটু কালার করে দিয়েছি, রাইস ওয়াজ বিং। আমরা জানি ভয়েস চেঞ্জের বেশিরভাগ জায়গায় ভি থ্রি বসে, রাইস ওয়াজ বিং ইটেন। আর সাবজেক্টের অবজেক্ট, অর্থাৎ এখানে আই এট রাইস, আই, সরি আই ওয়াজ ইটিং রাইস, তো আই ছিল হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয়ে গেল কি বলেন তো, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয়ে গেল মি, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। তারপর রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স।
কি রয়েছে? পাস্ট পারফেক্ট টেন্স। অ্যাক্টিভের গঠনে কি আছে? অ্যাক্টিভের গঠনে আছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। প্যাসিভের গঠনে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস হ্যাড বিন প্লাস ভি থ্রি প্লাস সাবজেক্টের অবজেক্ট। যেমন আই হ্যাড, কি আছে বলেন, আই হ্যাড ইটেন রাইস। অ্যাক্টিভের গঠনে এমন একটি বাক্য রয়েছে, আই হ্যাড ইটেন রাইস। এটা যখন প্যাসিভ করব তখন ওই রাইস প্রথমে চলে আসবে, প্লাস হ্যাড বিন বসবে। এখানে কিন্তু কোনো অপশন নাই দুইটা তিনটা এমনটা না। যেমন আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং অথবা ওয়্যার বিং, বাট পাস্ট পারফেক্ট টেন্সে শুধুমাত্র হ্যাড বিন বসবে। শুধু কি বসবে বলেন? হ্যাড বিন। রাইস হ্যাড বিন ইটেন। আর এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মানে হচ্ছে আই থেকে মি। এখানে যদি কারো নাম থাকতো নাম বসে যেত, ইট থাকলে ইট বসে যাবে, এবং ইউ থাকলে ইউ বসে যাবে। এই জায়গায় কোনো চেঞ্জ আসবে না। অ্যাক্টিভে কি আছে? ইউ হ্যাড রিটেন দ্য লেটার। তারপর কি হবে? দ্য লেটার হ্যাড বিন, কি আছে দেখেন, দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই ইউ। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই ইউ। হ্যাঁ, ইউ ক্যান সি। এখানে এই টেন্সের ব্যবহার খুবই কম দেখা যায়। পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের ব্যবহার খুব কম দেখা যায়। ফিউচার ইনডেফিনিট টেন্স আমরা আবার একটু রিপিট করি আজকে এই জায়গাটা দেখেন। ফিউচার ইনডেফিনিট টেন্স অ্যাক্টিভে গঠন সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভি অন প্লাস অবজেক্ট। কি আছে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভি অন প্লাস অবজেক্ট। প্যাসিভের গঠনে কি হবে? প্যাসিভের গঠনে হয়ে যাবে ওই সেই অবজেক্টের সাবজেক্ট, অর্থাৎ যে বিষয়টি পিছনে থাকবে একেবারে লাস্টে সেটি ফার্স্টে আসবে, শ্যাল অথবা উইল, এরপরে বি বসবে। কি বসবে বলেন তো? বি বসবে। আমরা একটা এক্সাম্পল দেখে আসবো। প্লাস ভি থ্রি বসবে, প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন অ্যাক্টিভে রয়েছে উই উইল টেল ইউ দ্য রিয়েল ইনসিডেন্ট। উই উইল টেল ইউ দ্য রিয়েল ইনসিডেন্ট, আমরা তোমাকে সত্য ঘটনাটি বলবো। ফিউচার ইনডেফিনিট। তখন এই অ্যাক্টিভের বাক্যটা যখন আমরা প্যাসিভে নিয়ে যাব তখন কি হবে? দ্য রিয়েল ইনসিডেন্ট, এই টোটাল টুকু আমার হচ্ছে অবজেক্ট ছিল প্রথম বাক্যে অ্যাক্টিভে, প্যাসিভে এসে সেটা সাবজেক্টের স্থান দখল করে নিল। দ্য রিয়েল ইনসিডেন্ট, আমার গ্রাম রুলে কি বলছে, স্ট্রাকচারে বলছে, তারপরে শ্যাল বা উইল প্লাস বি বসবে। রিয়েল ইনসিডেন্ট উইল বি, কি হবে বলেন তো? উইল বি, দ্য রিয়েল ইনসিডেন্ট উইল বি টোল্ড ইউ বাই আস। আমি গতকাল আপনাদের একটি কথা বলিয়েছিলাম, যেখানে ভয়েস চেঞ্জ করতে গেলে ডাবল অবজেক্টের ভয়েস যদি থাকে, তো এই ডাবল অবজেক্টের ভয়েস চেঞ্জের করতে গেলে সেখানে আমরা যদি প্রাণীবাচক কিছু থাকে তাহলে সেটি আমাদের প্রথমে নিয়ে আসতে হবে। কোথায় নিয়ে আসতে হবে? প্রথমে নিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে দুটোই কিন্তু রাইট, প্রাণীবাচক আর অপ্রাণীবাচক বস্তুবাচক আপনি যেটাই ধরে করবেন। দি হেডমাস্টার টিচেস আস ইংলিশ, এখানে ইংলিশ একটা এবং আজ থেকে উই একটা আনা যায়। তো এখানে বেশিরভাগ জায়গায় গ্রামার নিয়মে বইতে বলছে যে প্রাণীবাচক অবজেক্টটা আগে আনাই সব থেকে বেটার হবে। তো এখানে ফিউচার ইনডেফিনিটে আমরা কি দেখলাম? ফিউচার ইনডেফিনিটের একটি অ্যাক্টিভ বাক্য দেখলাম, উই উইল টেল ইউ দ্য রিয়েল ইনসিডেন্ট, এবং প্যাসিভে রয়েছে দ্য রিয়েল ইনসিডেন্ট উইল বি টোল্ড ইউ বাই আস। অর্থাৎ এখানে গঠন প্রণালীতে কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি বসবে, প্লাস ভি থ্রি বসবে, প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। সাবজেক্টের কি বসবে? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের একটু ভালোভাবে খেয়াল করতে হবে। আর এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, এই বিষয়টাও কিন্তু একটু ধরার চেষ্টা করতে হবে। অর্থাৎ অ্যাক্টিভে যে বিষয়টা অবজেক্ট অর্থাৎ শেষের দিকে থাকবে, প্যাসিভে সেটি কিন্তু সাবজেক্ট হয়ে প্রথমে চলে আসবে। তো এখানে মোটামুটি আপনাদের যে বিষয়গুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা সব বিষয় ভালো করে বুঝতে পেরেছেন। এবং পজিটিভ ভার্বের যে ব্যাপারটা, এখানে আপনাদের যে এক্সারসাইজ গুলো দিলাম, এক্সারসাইজ গুলো কিন্তু আপনারা একটু মোটামুটি ভালোভাবে নিবেন। এখন আমি আপনাদের থেকে কিছু কোশ্চেন নিব। আপনারা সবাই কথা বলে উঠবেন না, একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন। আমি আপনাদের যে যারা যারা রেইজ হ্যান্ড প্রেস করবেন আমি তাদের কাছে শুধু কোশ্চেন গুলো বলবো। সবাই কথা বললে কিন্তু আমার সবারই বুঝতে সমস্যা হবে। পার্থনাথ, আপনি একটু বলবেন যে পজিটিভ ভার্ব সম্পর্কে আমি যতটুকু বুঝিয়েছি এর ভিতরে কিছু বিষয় আপনাকে আমি একটু কোশ্চেন করতে চাই। যেমন এখানে কিসের ব্যবহার দিয়ে শুরু করি? এখানে আপনাকে আমি একটু মেকের ব্যবহার দিয়ে যদি করি, তাহলে মেক দিয়ে যদি হয়, যেমন আমি তাকে দিয়ে চিঠিটি লিখিয়ে
নিয়েছিলাম, এটা কি হবে কাইন্ড একটু বলেন তো। আমি তাকে দিয়ে চিঠিটি লিখিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আর টু যুক্ত ভি অন দিয়ে যদি করা হয় সেটা কি হবে একটু বলেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাইট টু লেটার নাকি এটা? এটা তো আপনি টু কোথায় ব্যবহার করলেন? টু তো করতে হবে আপনার ভি অন প্লাস, মানে ভার্বের আগেই আপনাকে টু যুক্ত ভি অন করতে হবে। হ্যাঁ, টু রাইট হবে, থ্যাংক ইউ। কে জানি বলছেন টু রাইট হবে। তো কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো জাস্ট টেন্সের ক্ষেত্রে, এবং স্বাভাবিক যে কথাগুলো এগুলো আপনি এখানে হ্যাভ বা হ্যাড, অর্থাৎ হ্যাড হ্যাড কোথায় বলবেন, যখন ফার্স্ট করবেন তখন হ্যাড করবেন। যখন আপনি এগুলো টেন্সের, মূলত টেন্সের ক্ষেত্রে এটা আপনি ব্যবহার করবেন। আবার লেটটা ব্যবহার করবেন, যেমন এখানে আমি তাকে সেখানে যেতে দেই, মানে কোনো অনুমতি বা কোনো নিষেধ এমন যদি ব্যবহার করা হয়, সেখানে আপনি বেশিরভাগ লেটটা দেওয়া হবে। যেমন আমি তাকে যেতে দেই, আমি সেখানে তাকে যেতে দেই, আই লেট হিম গো দেয়ার, এই জায়গাগুলোতে আমরা লেট ব্যবহার করি। থ্যাংক ইউ। তো পরবর্তীতে দেখেন আরো কিছু কোশ্চেন এখানে আছে, আমি আবারও আপনাদের কাছে আসবো। তো ভয়েস চেঞ্জের ব্যাপারে একটু উপরের দিকে একটু দেখে আসি। এখানে ভয়েস চেঞ্জটা অনেকেই বলেছিলেন যে স্যার ভয়েসের ভিতরে কিছু প্রবলেম অবশ্যই থেকে যায়। ভয়েস আমরা আর একটু উপরে একটু রিপিট করে এসে একটা রিভিশন করি, তারপর আমরা আপনাদের কাছ থেকে কোশ্চেন নিব। তো এই ভয়েস গুলার ভিতরে যেমন এখানে স্যার একটি বক্স করে দিয়েছে খুব সুন্দর করে। এই বক্সের ভিতরে অ্যাক্টিভে টেন্স আর প্যাসিভে টেন্স কিভাবে দিয়েছে দেখেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা কি করি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য যদি বলি, হি ইটস রাইস বা আই ইট রাইস, আই মেক দা ড্রেস, অর্থাৎ এখানে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। বক্স গুলো একটু সবাই ভালো করে খেয়াল করেন, এই জায়গাটা একটু দেখি আমরা। দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, এবং প্যাসিভ টেন্সে কি হবে? সাবজেক্ট, অর্থাৎ ওই সাবজেক্টের অবজেক্ট আর অবজেক্টের সাবজেক্টটা তো বুঝতেই পারেন, যেমন আই ইট রাইস। প্যাসিভে সেটি কি হয়ে যাবে? রাইস ইজ ইটেন বাই মি। অর্থাৎ এখানে আমার স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস এম ইজ আর, কি হলো? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচার, এই যে বক্স, এই বক্সটি আপনারা যদি বুঝে বুঝে মুখস্থ করতে পারেন, এই বক্সটি যদি বুঝতে পারেন, আপনাদের কোনো জায়গায় টেন্স সম্পর্কে, টেন্সের যাবতীয় যত ভয়েস চেঞ্জ আছে, কোথাও কারো কোনো সমস্যা থাকবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটু দেখতে পারবো, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, আমরা সবাই এটি জানি। যেমন শি ইজ ইটিং রাইস, দে আর প্লেইং ফুটবল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি অ্যাক্টিভের বাক্য বললাম। এটি প্যাসিভ মোডে কি হয়ে যাবে? এটি প্যাসিভ হয়ে যাবে সাবজেক্ট প্লাস এম বিং ইজ বিং আর বিং, যে কোনো একটি বসাতে হবে সাবজেক্ট অনুসারে, প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। যারা একেবারেই দুর্বল, ভয়েস চেঞ্জ সম্পর্কে আগে কোনো ধারণা ছিল না, এই বক্সটি তাদের জন্য অনেক অনেক কাজে দেবে আমি মনে করি। পরবর্তীতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি আছে দেখেন, এই সামান্য একটা বক্স কিন্তু আপনার টেন্স সম্পর্কে সব ভীতি দূর করে দিবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, যেমন আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আই হ্যাভ ডান দা ওয়ার্ক। পরবর্তীতে কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাভ ডান দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। এখানে মি কেন আসলো? যেহেতু এখানে সাবজেক্ট আই রয়েছে, তো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হিসাবে আসবে হচ্ছে মি। পরবর্তীতে একটু দেখি, পরবর্তীতে কি আছে দেখেন। এখানে রয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, আর এর ভয়েস চেঞ্জে কি হয়ে যাবে? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। এখানেও কিন্তু সেই বিষয়গুলো স্যার খুব সুন্দর করে একটা ধারাবাহিক ভাবে সব তুলে দিয়েছে, এবং সব ভয়েস গুলো কিন্তু দেয়নি, যে ভয়েস গুলো আমরা এখানে আলোচনা করেছি সেই ভয়েস চেঞ্জ গুলো এখানে দেওয়া হয়েছে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে কি আছে? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার। তো এখানে কি আছে? সাবজেক্ট প্লাস, আর ইউ ক্যান সি
দেখেন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, বি ওয়ান প্লাস আইএনজি, এবং পরবর্তীতে প্যাসিভে কি হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ বিং ওয়্যার বিং প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। এবং পরে কি আছে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, এবং পরবর্তীতে রয়েছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। এই জায়গাটা একটু দেখাই দিই ভালো করে, আমি যদিও আগেরবার বলেছি আমার ক্লাসের ভিতরে। যেমন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস। তো সাবজেক্ট হচ্ছে আই, তারপর হ্যাড বসেছে, তারপর ভার্বের ভিতরি বসেছে কি, আই হ্যাড ইটেন, ইট এট ইটেন, আই হ্যাড ইটেন রাইস, রাইস হচ্ছে অবজেক্ট। এবং যখন আমরা প্যাসিভ মুডে করব তখন কি হবে, তখন হবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন। কি হলো দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাড বিন, তাহলে কি হবে, আই হ্যাড ইটেন, আই হ্যাড বিন ইটেন, আই হ্যাড ইটেন রাইস। এটা প্যাসিভ মুডে হবে রাইস হ্যাড বিন ইটেন বাই মি। অর্থাৎ এখানে যে স্ট্রাকচার গুলো আছে আর মাত্র দুইটি আছে, আপনাদের একটু কমপ্লিট করে দেই। এখানে আরেকটি স্ট্রাকচার আছে কি, ফিউচার ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভি অন প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভি অন প্লাস অবজেক্ট। যেমন আই শ্যাল ইট রাইস, আই শ্যাল ইট রাইস। আর প্যাসিভে কি হবে, রাইস উইল বি, তারপর ভি থ্রি, রাইস উইল বি ইটেন। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে রাইস, তারপর উইল বি, অর্থাৎ তারপর ভার্বের ভি থ্রি, রাইস উইল বি ইটেন, তারপরে কি আছে, অবজেক্ট বাই মি। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইয়েটা আমরা কিভাবে করব, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে সাবজেক্ট, যেমন কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভি অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই শ্যাল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। এটার প্যাসিভ মুড কি হবে, ভাত আমার দ্বারা মানে খেতে থাকা হবে, বা আমি ভাত খেতে থাকবো, আমি ভাত খেতে থাকবো, আর ভাত আমার দ্বারা খাওয়া হতে থাকবে, ভাত আমার দ্বারা খাওয়া হতে থাকবে। রাইস উইল বি বিং ইটেন বাই মি। সকল মডাল ভার্ব যেমন ক্যান কুড শ্যাল শুড মে মাইট উইল উড বি গোয়িং টু ওয়াট টু এটসেট্রা, এরপর প্যাসিভ মুডে একটি বি ভার্ব যুক্ত হবে। যেমন আই ক্যান ডু দা ওয়ার্ক, যদি আমি ক্যান ব্যবহার করে একটা বাক্য করি, আই ক্যান ডু দা ওয়ার্ক, এটা কি হবে, দা ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। অর্থাৎ এই মডাল অক্সিলারি ভার্বের পরে ওই সেই ক্যান দিবেন, আপনি যা দিবেন ওর পরে একটি অতিরিক্ত বি ভার্ব যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে, বি ভার্ব যুক্ত করতে হবে। বি ভার্ব অবশ্যই, আই ক্যান ডু দা ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। তো এখানে আমি যে আজকে আপনাদের যে কাজগুলো দিলাম, অনেকেই এগুলো হয়তো কঠিন মনে হইতে পারে, এগুলো আমি আপনাদের একটু সলভ করে দেই। এগুলো আপনাদের বাড়িতে আরেকবার একটু করে নিবেন, একটু মিলিয়ে নিবেন। এখানে দেখেন আমি এই পর্যন্ত বলেছি, 3 নাম্বার, শিক্ষক ছাত্রকে দিয়ে লিখিয়ে নিল, শিক্ষক ছাত্রকে দিয়ে লিখিয়ে নিল। একটু পজিটিভ ভার্বে ফিরে আসেন আবার। বলছে দ্য টিচার মেড দ্য স্টুডেন্ট রাইট, দ্য টিচার মেড দ্য স্টুডেন্ট রাইট। আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করতে দিব না, অর্থাৎ লেট অথবা লেট নট, কিন্তু তার আগে উইল বা ওন্ট আনতে হবে। আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করতে দিব, আমি এখানে যদি নেগেটিভটা বাদ দিয়ে দেই, এই বাক্যটা একটু ভালো করে খেয়াল করেন, দিব না। এটা আমি যদি আগে বলি আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করতে দিব, আই উইল লেট ইউ ইউজ দ্য ল্যাপটপ, আই উইল লেট ইউ ইউজ দ্য ল্যাপটপ। আর আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করতে দিব না, তখন কি হবে, আই উইল নট। তো এই উইল নট কে আমরা বলে থাকি হচ্ছে ওন্ট, উইল নট কে আমরা কি বলে থাকি, ওন্ট। আর ইউ ক্যান সি, এই উইল নট কে আমরা ওন্ট বলি। তো ওন্ট দিয়ে আমরা কিভাবে করব, যেমন আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করতে দিব না, আই ওন্ট লেট ইউ ইউজ দা ল্যাপটপ। অথবা আই ওন্ট ইউ, আই ওন্ট লেট ইউ ইউজ দা মোবাইল ফোন, তিনি আমাকে ফোন ব্যবহার করতে দেননি। অর্থাৎ পাস্ট টেন্সে হয়ে যাবে, কিন্তু এখানে পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ আনতে হবে, হি ডিডেন্ট, হি ডিডেন্ট লেট মি ইউজ দা মোবাইল ফোন, হি ডিডেন্ট লেট মি ইউজ দা মোবাইল ফোন। তিনি আমাকে ফোন ব্যবহার করতে দেননি, অর্থাৎ হি ডিডন্ট লেট মি ইউজ দ্য মোবাইল ফোন, এখানে লেট এর ব্যবহার করতে হবে। অনেকে যদি এইভাবে বলে থাকেন হি ডিড নট ইউজ দ্য মোবাইল ফোন, তাহলে হয়ে গেল সে মোবাইল ফোনটি ব্যবহার করেনি। ম্যানেজার তাকে কাজ থেকে আগেই যেতে দিলেন, অর্থাৎ এখানে দেওয়া অর্থাৎ লেট, একটা অনুমতি দেওয়া বুঝাচ্ছে। ম্যানেজার তাকে কাজ থেকে আগেই ছেড়ে দিলেন বা যাওয়ার অনুমতি দিলেন,
ম্যানেজার লেট হিম লিভ আর্লি ফ্রম দা ওয়ার্ক। কি হলো? ম্যানেজার লেট হিম লিভ আর্লি ফ্রম দা ওয়ার্ক, অর্থাৎ ম্যানেজার তাকে আগেই কাজ থেকে ছেড়ে দিলেন। তো পরবর্তীতে আরো কিছু আছে, যেমন সে তুহিনকে দিয়ে অফিসের কাজ করিয়ে নেয়। ও সরি, একটি বাদ থেকে যাচ্ছে, বড় একটি বাক্য। অফিসে জরুরি কাজ থাকা সত্ত্বেও, ভালো করে খেয়াল করবেন, অনেক বড় বাক্য, দেখেন আমরা কিভাবে করি। এই বড় বড় বাক্য আমরা তৈরি করতে পারি না, বাংলাতে পারলেও ইংলিশে আমরা এগুলো সেন্টেন্স মেক করতে পারি না। এই জায়গাটা একটু দেখেন, নাম্বার 7। এই 7 নাম্বারটা আমরা কিভাবে করব? অফিসে জরুরি কাজ থাকা সত্ত্বেও ম্যানেজার কর্মীদের রাজনৈতিক সহিংসতার কারণে কাজের থেকে আগেই যেতে দিলেন। এই জায়গাটা আমরা কিভাবে করব? এখানে সাবজেক্ট কোনটি? সাবজেক্ট হচ্ছে জরুরি কাজ থাকা সত্ত্বেও, অর্থাৎ ইন স্পাইট অফ হ্যাভিং আর্জেন্ট টাস্ক। কি হবে বলেন তো? জরুরি কাজ থাকা সত্ত্বেও, ইন স্পাইট অফ হ্যাভিং আর্জেন্ট টাস্ক। তারপর আসবে ম্যানেজার, অর্থাৎ ইন স্পাইট অফ হ্যাভিং আর্জেন্ট টাস্ক ম্যানেজার লেড দা ওয়ার্কার্স। ম্যানেজার লেড দা ওয়ার্কার্স, অর্থাৎ ম্যানেজার অনুমতি দিলেন শ্রমিকদেরকে। কিসের অনুমতি? লিভ আর্লি, সকাল সকাল যাওয়ার জন্য। ফ্রম দা ওয়ার্ক, কাজের থেকে। ডিউ টু পলিটিক্যাল ভায়োলেন্স, ডিউ টু পলিটিক্যাল ভায়োলেন্স, এইটুকু হচ্ছে আমার অবজেক্ট। অর্থাৎ এখানে ভালো করে খেয়াল করেন, ইন স্পাইট অফ হ্যাভিং আর্জেন্ট টাস্ক দ্য ম্যানেজার লেট দ্য ওয়ার্কার্স লিভ আর্লি ফ্রম দা ওয়ার্ক। অর্থাৎ অফিসে জরুরি কাজ থাকা সত্ত্বেও ম্যানেজার কর্মীদের রাজনৈতিক সহিংসতার কারণে কাজ থেকে আগে ভাগেই ছেড়ে দিলেন। সে তুহিনকে দিয়ে অফিসের কাজ করিয়ে নেয়। এটা কি হবে বলেন তো? সে তুহিনকে দিয়ে অফিসের কাজটি করিয়ে নেয়, অর্থাৎ এইটার বাক্য কি হবে? সে তুহিনকে দিয়ে অফিসের কাজটি করিয়ে নেয়। হি হ্যাজ তুহিন ডু দিস অফিস ওয়ার্ক, ডু দিস অফিস ওয়ার্ক। আমি ডাক্তারকে দিয়ে আমার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিব। দেখেন এখানে কিন্তু ফিউচার টেন্স, আমি ডাক্তারকে দিয়ে আমার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিব। আই উইল হ্যাভ দ্য ডক্টর, আই উইল হ্যাভ দ্য ডক্টর টেস্ট মাই হেলথ, টেস্ট মাই হেলথ। আপনারা এখানে আরো কিছু বাক্য পজিটিভ ভার্ব তৈরি করবেন বাসায় আপনারা নিজেদের মতো করে। যেমন আমি আমার চুল কাটিয়েছি, আমি আমার চুল কাটিয়েছি, আমি আমার বাড়িটা সুন্দরভাবে রং করিয়েছি। এই ধরনের বাক্য, এই 15টার ভিতরে যেগুলো নাই আপনারা সেগুলা খাতায় লিখবেন, নতুন নতুন বাক্য লিখে করার চেষ্টা করবেন, প্লাস এই 15টা অবশ্যই লিখবেন। তারপর কি আছে? তারপর আছে যেমন, আমি ধোপাকে দিয়ে আমার কাপড় ধুয়ে নিব। আই উইল গেট দ্য ওয়াশারম্যান টু ওয়াশ মাই ক্লথস, টু ওয়াশ মাই ক্লথস। তারপর রয়েছে, আমি একজন মেকানিককে দিয়ে মোবাইলটি মেরামত করিয়ে নিলাম। কোন টেন্সের ভিতর পড়ে? ফার্স্ট টেন্স। কি আছে? আমি একজন মেকানিককে দিয়ে মোবাইলটি মেরামত করিয়ে নিলাম। আই গট এ মেকানিক টু রিপেয়ার মাই মোবাইল, আই গট এ মেকানিক টু রিপেয়ার মাই মোবাইল। অর্থাৎ আমি মেকানিককে দিয়ে আমার মোবাইলটি রিপেয়ার করে নিলাম। তো এখানে আরো কিছু কিছু বাক্য আছে, যেমন তুমি তপুকে দিয়ে কেন রুমটি পরিষ্কার করাতে বাধ্য করেছিলে, সে তোমাকে আজ কেন আসতে দেয়নি, আমি তোমাকে কোথাও যেতে দিব না। এই যে বাক্যগুলো আছে, অর্থাৎ এই পজিটিভ ভার্ব সম্পর্কে আপনাদের কারো যেন কোনো সমস্যা না থাকে, সেভাবেই আপনারা পজিটিভ ভার্বটা পড়বেন। তো আজ আর বেশি ক্লাস বাড়াবো না। এবং স্যার আপনাদের দ্রুতই অ্যাডভান্স লেভেলের ক্লাসটা অনেকেই প্রশ্ন করতেছেন যে স্যার কখন হবে। এই ক্লাসগুলো আপনারা পাবেন, এ নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। আর সর্বোপরি কথা হচ্ছে, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে একটু লিখে দিবেন। আর স্যারের যে বইটি আছে, আপনারা বইটি একটু অর্ডার করার চেষ্টা করবেন, কারণ এই বইয়ের ভিতর থেকেই কিন্তু আপনাদের সবকিছু পড়ানো হচ্ছে, এবং এই বই থেকেই কিন্তু আপনারা ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন। আই হোপ ইট। That's all for today. See you in the next class. Take care of your health. Good night to everyone. Thank you.